আজকে আমাদের প্রেজেন্টেশন আছে। ওকে ওকে ফাইন। আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে কি দেখবো, আজকে হচ্ছে এক্সেলের কিছু বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলো একটু দেখবো। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা যেটা করি নর্মালি কি করি, যে ধরেন যখন আমাদের ল্যাপটপটা বা ডিভাইস যেটা আমরা যখন অন করি, আমরা চাইলে কি করতে পারি, এখানে একটা সার্চ বার আছে দেখেন, ছোট্ট করে কার্সারটা দেখেন, আমার দিকে তাকান না, ওইদিকে তাকান, ঠিক আছে? ছোটো একটা সার্চ বার আছে, এটাতে ক্লিক করবেন। জাস্ট এখানে আমরা যেরকম ফোনে কোনো কিছু সার্চ করতে গেলে লিখে সার্চ দিই, তো এরকম হচ্ছে এক্সেল লিখে সার্চ করলেই দেখেন মাইক্রোসফট এক্সেল চলে আসছে। সো জাস্ট এটা ক্লিক করবেন, আমি এটা ক্লোজ করে দিই। সো এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের এই ইন্টারফেসটা ফার্স্ট অফ অল আসবে, ঠিক আছে? নিচে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে প্রিভিয়াস ফাইলগুলো, হ্যাঁ। আর এখান থেকে হচ্ছে আপনি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিতে পারবেন, যেটা দিয়ে আপনি আপনার কাজটা ইনিশিয়েট করবেন। আচ্ছা, সো আমি এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এখন এটা একদম ছোট হয়ে আসছে, এটাকে একটু বড় করে দিই। ওকে, নিচে হচ্ছে একটা বার আছে দেখেন, আমাদের এক্সেল ফাইলটা তো হচ্ছে অনেক বড়, হ্যাঁ। তা আপনি চাইলে ধরেন আমরা এখানে যতটুকু দেখতে পাচ্ছি, ধরেন এইটুকু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, তাই না? আপনি চাইলে এর পাশেও হচ্ছে মানে লেফট রাইট, তো রাইটেও হচ্ছে অনেক ডেটাস আপনারা রাখতে পারবেন। দেখেন আপনার সরি আরও কলামস আছে, ঠিক আছে? সো এটাকে জাস্ট কন্ট্রোল করার জন্য নিচে হচ্ছে একটা বার আছে, এই বারটাকে জাস্ট লেফট অ্যান্ড রাইট করবেন, দ্যাটস ইট। আর যখন হচ্ছে নিচের দিকে যখন আরও বেশি ডেটা জেনারেট হবে, তখন এই যে এখানে দেখেন এখানে একটা বার আছে, এই বারটা দিয়ে আমরা উপর নিচে এটাকে করতে পারি আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওকে, সো এই পোর্শনটা যেটা দেখতে পাচ্ছেন উপরে, এই পুরাটাকেই বলা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার টুলস বার। টুলস বার মানে হচ্ছে যেরকম টুলস দিয়ে আমরা কী করি, বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি, তাই না? সো এটাকে বলা হয় হচ্ছে এক্সেলের টুল বার। আচ্ছা, আর এই পোর্শনটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার আপনি যেই ফাইলটা ওপেন করেছেন, হ্যাঁ, সেই ফাইলটার নামটা মানে যেই নামে আপনি সেভ করবেন সেই নামটা বেসিক্যালি হচ্ছে আপনার এখানে থাকবে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে আমরা তো এই এক্সেলটাকে সেভ করি নাই, তাই না? তো আমরা সেভ কীভাবে করতে পারি, এই যে দেখেন এখানে হোম আছে, ইনসার্ট অপশান আছে, ড্র অপশান আছে, পেজ লেআউট অপশান আছে, ফর্মুলাস অপশান আছে, ঠিক আছে? সো আমি যদি হোমে ক্লিক করি, সরি এগুলো আছে, ঠিক আছে? ইনসার্টে গেলে কি করতে পারবেন, আপনি বিভিন্ন ধরনের ধরেন আপনার পিকচার ইনসার্ট করতে চাচ্ছেন বা কোনো একটা ডায়াগ্রাম আপনি ইনসার্ট করতে চাচ্ছেন, ঠিক আছে? সেগুলো হচ্ছে আপনি কাজ করতে পারেন। আমরা পরে দেখি একটু। ড্রতে হচ্ছে কোনো কিছু ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনি এই টুলসগুলো আপনি ইউজ করতে পারেন। পেজ লেআউটের ক্ষেত্রে হচ্ছে যে আপনার পেজটা অ্যাকচুয়ালি কী টাইপের থাকবে, মানে কোন, যেমন ধরেন এখানে মার্জিন আছে, হ্যাঁ, মার্জিনের কাজটা হচ্ছে যে আপনার ধরেন আপনি প্রিন্ট করলেন একটা এক্সেলের পেজ, আপনার এটা কোন প্যাটার্নে থাকবে এখান থেকে আপনি প্যাটার্ন চুজ করতে পারেন। নিচে দেখেন একটা কাস্টম মার্জিন আছে, অপশান আছে, এটাতে গেলে আপনি আপনার মার্জিনটা নিজের মতন করে সেট করে নিতে পারবেন, ঠিক আছে? সো এই হচ্ছে ওরিয়েন্টেশন, মানে হচ্ছে আপনি যদি প্রিন্ট করেন এটাকে আপনি পোর্ট্রেটে প্রিন্ট করবেন। পোর্ট্রেট বলতে কারণ আমি যদি এই পেজটাকে প্রিন্ট করতে চাই, হ্যাঁ, প্রিন্ট করলে আমি কি করব, আচ্ছা, যদি আপনি কোনো একটা ধরেন এক্সেল ফাইল বা ডক ফাইল বা যে কোনো ফাইলকে যদি আপনি প্রিন্ট করতে চান, একটা শর্টকাট কি হচ্ছে Ctrl+P, প্রিন্ট করার ক্ষেত্রে Ctrl+P। এখন দেখেন আমার এখানে ওরিয়েন্টেশন দেওয়া আছে পোর্ট্রেটে, তাই না? পোর্ট্রেট বলতে কি বুঝি আমরা, লম্বালম্বি যে ফরম্যাটটা সেটা বুঝি। দেখেন আমি যদি Ctrl+P দিই প্রিন্ট করার জন্য, আচ্ছা দেখেন এটা কিন্তু আপনার পোর্ট্রেট মোডে আসছে, ঠিক আছে? জাস্ট এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে প্রিন্ট বাটন ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, আর এখানে যদি আমি ল্যান্ডস্কেপ দিই, আমাদের পেজ কি A4 সাইজের হয় বা A3 সাইজের হয়, তাই না? তো Ctrl+P দিলে দেখেন জিনিসটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে বেসিক্যালি আপনার ডিভাইসটা সিলেক্ট করতে হবে। দেখেন এখানে অ্যাড প্রিন্টার নামে একটা অপশান আছে, আর প্রিন্টার অ্যান্ড স্ক্যানার প্রেফারেন্স নামে একটা অপশান আছে। তো এখান থেকে আপনি হচ্ছে আপনার প্রিন্টারের সাথে
নেটওয়ার্ক কানেকশন দিয়ে, ওই যে আমরা পড়েছিলাম না আপনার প্রিন্ট সার্ভার অর ফাইল সার্ভার। সো এটার কাজটাই হচ্ছে বেসিক্যালি এটা, যেটা হচ্ছে আমাদের ডিভাইসের সাথে কি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে, এবং সেই নেটওয়ার্কের থ্রুতে হচ্ছে আমরা কি করছি, আমাদের যে ফাইলগুলো সেগুলোকে আমরা এক্সচেঞ্জ করছি আর কি, ঠিক আছে। সো যেহেতু আমার এখানে কোনো প্রিন্টার সিলেক্ট করা নাই, সো যার কারণে এটা নাল শো করছে। আচ্ছা, এখন আমরা যদি এই ফাইলটাকে যদি সেভ করতে চাই তাহলে কি করতে পারি, দেখেন এই যে উপরের দিকে এই যে এরকম একটা আইকন দেখতে পাচ্ছেন তো, তাই না সবাই, সেভের মতন, ঠিক আছে। এটাতে ক্লিক করলে দেখেন আপনি এটাকে কোথায় রাখতে চাচ্ছেন, সে আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি। এখান থেকে আপনি আপনার লোকেশনটা ঠিক করবেন। এখানে আপনি ধরেন আপনার ফাইলের একটা নাম দিবেন, সে আজকের ক্লাসটা হচ্ছে কি আপনাদের এক্সেল, ওকে ফাইন, সে আমি এখানে B&C দিয়ে সেভ করলাম। আচ্ছা, BBN এটা দিয়ে আমি সেভ করলাম, ঠিক আছে। সো এখানে দেখেন এক্সটেনশনটা কি দেখতে পাচ্ছেন, .xlsx আছে। এটা থেকে তো জুম হচ্ছে, XLSX এটা লিখে রাখতে পারেন, .xlsx। বেসিক্যালি আপনার এক্সেলে যখন কোনো একটা ফাইল আপনি সেভ করবেন সেটার এক্সটেনশন থাকে হচ্ছে XLSX। এক্সেল মানে হচ্ছে কি আপনার এক্সেল, মানে এক্সেলটাকে যদি আমরা এরকম লিখি না যে থ্যাংক ইউটাকে আপনার অনেক সময় এরকম লেখেন না, TNQ এরকম লেখেন না, শর্ট, একদম লাইক শর্ট ফর্মে ফ্যান্সি ওয়েতে। তো এটাও হচ্ছে বেসিক্যালি এক্সেলের মানে প্রথম যে XL যেটা, এটা হচ্ছে এক্সেল। পরে যে এসটা আছে ওটাকে বলে স্প্রেডশিট। বেসিক্যালি আমরা যে এই যে শিটের যে কাজটা করছি এটা বেসিক্যালি বলে স্প্রেডশিট। আর লাস্টের এক্সটা হচ্ছে যে আমরা এখন এক্সেলে .xcm এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজকে আমরা এক্সেলের সাথে অ্যাসোসিয়েট করে আমরা কাজ করতে পারি। তো ওইটা যখন থেকে আর কি অ্যাড করা হয়েছে, মানে ওই XML এর যে প্যাটার্নটা যখন থেকে অ্যাড করা হয়েছে তখন থেকে লাস্টে ওই এক্সটাও অ্যাড হয়েছে। বেসিক্যালি আগে ছিল .xls, ঠিক আছে। আর যখন থেকে হচ্ছে আপনার এই XML এর ফাইলটাকে যখন হচ্ছে আপনার এক্সেলের সাথে অ্যাসোসিয়েট করে কাজ করা যাচ্ছে তখন থেকে লাস্টে ওই এক্সটাও অ্যাড হয়। সো বেসিক্যালি আপনার এক্সেলের এক্সটেনশন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কোনটা বলবেন, .xlsx, চারটা, ঠিক আছে, চারটা লেটার, ওকে। আচ্ছা, সো আমি এটা দিয়ে জাস্ট এখানে সেভ করব, দ্যাটস ইট। আচ্ছা, আপনি যদি এখানে যদি দেখেন তো PDF, আচ্ছা আমরা এটা একটু পরে দেখি। বেসিক কিছু কাজ দেখি, যেমন এগুলো হচ্ছে আমরা ফন্টের জন্য করে থাকি এই ধরনের কাজ। কারণ আমি একটা কিছু লিখলাম সেম। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে উপরে যে এগুলা দেখছেন, হ্যাঁ, ABCD, উপর থেকে নিচে এটাকে আমরা সবাই কি জানি, এটাকে কলাম বলে, তাই না। যেমন ধরেন আমি যদি এখান থেকে দেখি আমি বলবো যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। ঠিক উপর থেকে নিচে যেটা সেটাকে বলা হয় কলাম। আর যখন আমি এই সাইড থেকে দেখব তখন আমরা বলি কি রো। তার মানে হচ্ছে যখন এই পোর্শনগুলোকে কি বলা হয়, রো। আর এটাকে কি বলা হয়, যেটা আমি উপর থেকে দেখছি, সো এটাকে বলা হয় কলাম, ঠিক আছে। আর এই প্রত্যেকটা ঘর যেগুলো দেখছেন এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি ঘর, ঠিক আছে। এগুলোকে বলা হয় বেসিক্যালি সেল বলে, ঠিক আছে। সো আমরা সেলে কি করতে পারি, সেলে হচ্ছে আমরা আমাদের যে কোনো কিছু লিখতে পারি, মেইন কথা, ঠিক আছে, লিখতে পারি। সো ধরেন আমার ফার্স্ট লিখব, তার আগে দেখেন এখানে 1 2 আছে না। এখন ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই সেলটার নাম কি, প্রত্যেকটা সেলের কিন্তু নাম আছে, বলেন তো এই সেলটার নাম কি। হ্যাঁ, A1, ইয়েস। কেন? কারণ হচ্ছে এটা A নাম্বার কলামের 1 নাম্বার রোতে আছে, ঠিক আছে। এই সেলটার নাম কি, B1। কেন? কারণ এটা B নাম্বার কলামের 1 নাম্বার রোতে আছে। যদি এটার কথা জিজ্ঞাসা করি এটার নাম কি, B7, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধরেন আমি এখানে কিছু একটা লিখলাম, হ্যাঁ,
নেম, আচ্ছা আচ্ছা আমার ক্যাপস লক অন করা ছিল, নেম লিখলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই নেমের যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে এই যে এখানে যে দেখছেন যে এই যে ক্যালিব্রি বডি, মানে এই ফন্টটার নাম হচ্ছে ক্যালিব্রি, ঠিক আছে। আমি এই যে এই ড্রপ ডাউন যে বারটা আছে এটাতে ক্লিক করলে অনেক টাইপের ফন্ট স্টাইল আসবে, ঠিক আছে, যেখান থেকে আমি যে কোনো ধরনের ফন্ট আমি চুজ করতে পারি, ঠিক আছে। সো নর্মালি স্ট্যান্ডার্ড ফন্ট কোনটাকে ধরা হয়, আপনারা তো এতদিন কাজ করছেন তাই না, টাইমস নিউ রোমান, আচ্ছা এটাতেই আমি দিলাম, ঠিক আছে। এখন ধরেন আমি যদি না ইনিশিয়েট হয় নাই, আচ্ছা এখন ধরেন আমি যদি ফন্ট সাইজটাকে যদি বড় করতে চাই তাহলে দেখেন এটা 12তে আছে, দেখতে পাচ্ছেন তো ফন্ট সাইজ, নিচে একটা লেখা উঠছে ফন্ট সাইজ। আচ্ছা এটাকে যদি এখানে দেখেন পাশে একটা ড্রপ ডাউন বার আছে, এটাতে ক্লিক করে আমি ফন্ট সাইজটাকে ইনক্রিজ করতে পারি, আচ্ছা ঠিক আছে করলাম, হ্যাঁ। আচ্ছা আরেকটাভাবে করা যায়, ড্রপ ডাউনে সরাসরি ক্লিক না করে এই যে এই অপশানটা যেখানে আমি ফন্ট সাইজটাকে দেখতে পাচ্ছি এখানেও সরাসরি কার্সারটাকে রেখে আমি এখান থেকে ফন্ট সাইজ দিতে পারি। দেখেন ধরেন আমি এটাকে দিলাম 20 দিয়ে জাস্ট হচ্ছে এন্টার দিয়ে দিব, ঠিক আছে। একটু কমে আসলো, আগে ছিল 28 এখন আসছে 20, সাইজটা কমে আসছে। আচ্ছা আগের সাইজেই দিই, হ্যাঁ 28 দিই, হ্যাঁ দেখেন নামটা তো ছোট হয়ে গেছে না, কারণ সেলের সাইজ যেরকম সেই অনুযায়ী হচ্ছে আমার ফন্টটা আসছে। তা আমি যদি পুরাটুকুকে নিতে চাই তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে দেখেন জাস্ট এটা ধরে ক্লিক করলে আপনার ফন্টটা মানে সেলটা হচ্ছে কি হয়ে গেল, বিগার হয়ে গেল। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আপনি এখানে যা লিখছেন, আপনি প্রত্যেকটা সেলে যা লিখছেন সেই লেখাটা কোথায় আসছে বলেন তো, এই ফাংশন নামের যে বারটা দেখছেন এখানে। ধরেন আপনি যদি সরাসরি এখান থেকে না লিখে, ধরেন আপনি এই সেলটা সিলেক্ট করলেন, করার পরে আপনি এখানে চলে গেলেন, ঠিক আছে, এখানে কিছু লিখলেন সেট টাইম, ঠিক আছে। আমি এখান থেকে মানে আমার ফাংশন যে অপশানটা সেখান থেকে আমি আমার টেক্সটটা লিখতে পারি। ধরেন আমি যেই সেলে লিখতে চাই, সাপোজ হচ্ছে আমি A3 সেলে কিছু একটা লিখতে চাই, সো আমি সরাসরি এখান থেকে না লিখে আমি এই ফাংশন বারটাতে যেয়ে কিছু একটা লিখলাম, লিখে এন্টার দিলাম, ঠিক আছে। আবার সরাসরি এখান থেকেও লিখতে পারি, ঠিক আছে। সো ইটস ইউর চয়েস, বাট কাজের সুবিধার জন্য সবাই হচ্ছে সেল বেসড লেখে আর কি, এটা কাজের এফিসিয়েন্সি বাড়ায় আর কি। হ্যাঁ দিতে পারবেন, কোনো একটা লিঙ্ক দিয়ে এখানে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, আমি এখান থেকে লিখি, হ্যাঁ যে আমি A1 সেলে যে নেম লিখেছিলাম না, এটাই আমি ধরেন এখান থেকে লিখি, আমি আরেকটু কিছু লিখি, হ্যাঁ সে নেম আইডি। আচ্ছা এখন জিনিসটা দেখেন, আপনি এই কথাটা কোন সেলে লিখছেন, নেম আর আইডি A1-এ লিখেছেন তাই না, B1-এ কি লিখেছেন, হ্যাঁ। সো এটা হচ্ছে কোথায় চলে গেছে, B1-এ পর্যন্ত চলে গেছে, কিন্তু আমার তো থাকার কথাটা A1-এ তাই না, জেনারেট হচ্ছে A1-এ। দেখেন আমি এটাতে ক্লিক করেছি, আমার ফাংশন বারে কিন্তু হচ্ছে এই A1-এর কারণেই হচ্ছে এখানে পুরো নামটা আসছে, বাট যখন আমি B1-এ দিচ্ছি তখন কিন্তু আসছে না, তার মানে আমার এটা B1-এ লেখা না। সো এই কাজটাকে আমি কিভাবে ঠিক করতে পারি, এটাকে হচ্ছে জাস্ট এই সেলটা আমি সিলেক্ট করে এখানে একটা অপশন আছে দেখেন র্যাপ টেক্সট, র্যাপ করা আর কি, আমরা র্যাপ করি না, গিফট র্যাপ করি যেরকম, ঠিক র্যাপ টেক্সট, এটাতে ক্লিক করে দিলে এটা দেখেন আপনার হচ্ছে ওই A1 সেলে যেহেতু লিখেছিলাম আমার A1 সেলেই চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এটা দেখেন আপনার নামটা মানে লেখাটা তো অনেক বড় ছিল তাই না, লেখাটা কি নিচের দিকে আসছে, উপরে দেখেন অনেকগুলো স্পেস খালি। তো এটাকে এটার একটা প্রসেস আছে, তো এটা হচ্ছে এটা আপনি এখান থেকে ঠিক করতে পারেন। ধরেন আপনি লেখাটা হচ্ছে উপরের দিকে রাখবেন, মানে আপারে রাখবেন, সো এখানে আপনি এই অপশানটা সিলেক্ট করতে পারেন। যদি আপনি লেখাটাকে হচ্ছে আপনার সেলের যদি মাঝামাঝিতে রাখতে চান তাহলে আপনি এই অপশানটা সিলেক্ট করবেন মাঝামাঝিতে, যার কারণে অ্যাডজাস্ট হয়ে গেছে। যদি লোয়ারে রাখতে চান তাহলে
লোয়ারে চলে আসছে, ঠিক আছে। মাঝামাঝিতে রাখতে গেলে এরকম, আপারে রাখতে গেলে এরকম, ঠিক আছে। আচ্ছা, আর আপনি চাইলে আপনার সেলগুলোকে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। কিভাবে? এই যে আপনার যে ধরেন আপনি যদি নিচের দিক থেকে যদি বড় বা ছোট করতে চান, আপনার কলামের এই বারটাতে আসবেন, যেই সেলটাকে আপনি বড় অথবা ছোট করতে চাচ্ছেন এটার হচ্ছে এটার এজ মানে পেরিফেরি, পেরিফেরি কথাটা মনে আছে? বর্ডার লাইন, মানে আপনি যেই সেলটাকে হচ্ছে আপনি বড় বা ছোট করতে চাচ্ছেন ওই সেলের পেরিফেরিতে আসবেন। পেরিফেরিতে আসলে দেখেন একটা হচ্ছে প্লাস টাইপের একটা মানে আইকনের মতন ক্রিয়েট হয়, ওইটাকে জাস্ট আপনি ধরে যদি বড় করতে চান বড় করবেন, ছোট করতে চাইলে ছোট করবেন, ঠিক আছে। ঠিক একইভাবে হচ্ছে আপনার কলামের ক্ষেত্রেও যদি আপনি কলামটাকে ছোট করতে চান বড় করতে চান, ওই সেলের পেরিফেরিতে আসবেন, এসে জাস্ট এটাকে ছোট করে দিলেন অথবা এটাকে বড় করে দিলেন, ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, যদি এটার কালার চেঞ্জ করতে চান, ফন্ট কালার যদি চেঞ্জ করতে চান, দেখেন সরি এটা না, ফন্ট কালার চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে এই যে এই অপশানটাতে আসবেন, যে কালার আপনি দিতে চাচ্ছেন, সে রেড কালার দিতে চাচ্ছেন, ঠিক আছে, এটাকে হয়তো আপনি সে ব্লু কালার দিতে চাচ্ছেন, ব্লু চলে আসছে। আর যদি পুরাটাকে ধরেন একটা কালারে রাখতে চান, সমস্যা করে না, ঠিক আছে। জাস্ট ওই সেলটা ধরে সিলেক্ট করে দেন ফন্ট কালারে গিয়ে যে কোনো যে কালারটা আপনি দিতে যাচ্ছেন সেই কালারটা জাস্ট সিলেক্ট করবেন। আচ্ছা, সরি, ঠিক আছে। যদি আপনি কোন একটা সেলের কালার চেঞ্জ করতে চান, মানে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চান, এই যে দেখছেন না বালতির মতন একটা অপশান ফিল কালার দেখেন, ঠিক আছে, এটাকে জাস্ট যে কালারটা আপনি নিতে চাচ্ছেন সেই কালারটা ক্লিক করবেন, দ্যাটস ইট। আচ্ছা, এটা গেল এগুলার কাহিনী। আরেকটা জিনিস, আপনি এই সেলে নেম আইডি লিখেছেন তাই না, আপনি B1 সেলে অন্য একটা কিছু লিখলেন, সে অ্যাড্রেস লিখলেন, ঠিক আছে। দুইটা সেল কি আলাদা না? এটা একটা সেল, এটা একটা সেল, এটা A1 সেল, এটা B1 সেল, তাই না? আপনি যদি এই দুইটাকে যদি একসাথে মার্জ করতে চান তাহলে কি করবেন? প্রথম সেলটাতে ক্লিক করে জাস্ট এটাকে ড্র্যাগ করবেন, কার্সারটাকে ড্র্যাগ করার পরে দেখেন মার্জ অ্যান্ড সেন্টার নামে একটা অপশান আছে, মানে এটা করবে কি দুইটা সেলকে মার্জ করবে দেন এটা সেন্টারে রাখবে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আর আরেকটা জিনিস হচ্ছে ইনসার্টের কাজটা কি? ইনসার্টের কাজটা হচ্ছে, আচ্ছা ইনসার্টের কাজটা হচ্ছে ধরেন আপনি একটা কোনো পিকচার অ্যাড করতে চাচ্ছেন আপনার ডিভাইস থেকে বা ব্রাউজিংয়ের থ্রুতে, ঠিক আছে। সো আপনি এখানে দেখেন তিনটা অপশান আছে, একটা হচ্ছে ফটো ব্রাউজার, একটা হচ্ছে অনলাইন পিকচার, একটা হচ্ছে পিকচার ফ্রম ফাইল। আমরা নর্মালি কী করি, ছবি ডাউনলোড করি অথবা ডিভাইস থেকে আমরা কোনো একটা সে ছবি নিতে পারি। আমার এই ডিভাইসে মনে কোনো ছবি বা কিছু নাই, ইফ আই এম নট রং। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে কোনো একটা ছবি সিলেক্ট করে এখান থেকে আমরা কোনো একটা ছবি নিতে পারি, ঠিক আছে। শেপ যদি ইনিশিয়েট করতে চাই, ধরেন এখানে একটা শেপ সিলেক্ট করলাম, করে আমি এখানে এনে জাস্ট সেটাকে ড্র করলাম, ঠিক আছে। এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে কালার রাখতে পারেন, না চাইলে কোনটা, এটা হচ্ছে আপনি যদি কোনো ছবি বা ধরেন কোনো একটা শেপ যদি আপনি নিয়ে কাজ করতে চান, ঠিক আছে। ধরেন আমরা অনেক সময় ফ্লো চার্ট করি না, আপনারা ফ্লো চার্টের কাজ করেছেন? আচ্ছা, ফ্লো চার্ট মানে হচ্ছে ধরেন আপনি ধরেন
আপনি এখান থেকে আপনাকে বলা হলো আপনি iOS থেকে আপনার বাসায় কিভাবে যান। হ্যাঁ, ধরেন iOS থেকে আপনি কোথায় গেলেন, আপনি সে কাকলি মোড়ে গেলেন, ওইখান থেকে একটা বাস নিলেন, তাই না? তো এটাকে আপনি ফ্লো চার্টের থ্রুতে আপনি কিভাবে দেখাতে পারেন? ধরেন এখান থেকে আমি একটা শেপ নিলাম, অলরেডি একটা নামা আছে, তাই না? আচ্ছা, আরেকটা নিলাম, নিয়ে ড্র করলাম। আচ্ছা, এটা কিন্তু কালার, অটোমেটিক্যালি একটা কালার চলে আসে ব্যাকগ্রাউন্ডে, তাই না? আমি চাইলে এই দেখেন এখানে অ্যারো আছে, এই কালারটা দেওয়া, আমি চাইলে এখানে নো কালারও করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যদি আমি কিছু লিখতে যাই তাহলে আমি কি করব, এই বক্সটাতে গিয়ে বা শেপের বক্সটাতে যে আমি একটা ডাবল ক্লিক করব। কি করব? ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি সে লিখলাম যে iOS, ঠিক আছে? এবার এটাতে সে লিখলাম যে কাকলি বাস স্ট্যান্ড, ঠিক আছে? এরকম কিছু লিখলাম। সো আপনি দেখাচ্ছেন কি আপনি আপনার এখান থেকে আপনি আপনার বাসায় কিভাবে যাচ্ছেন সেটার একটা ফ্লো দেখাচ্ছেন, ঠিক আছে? সো এখানে চাইলে আপনি কি করতে পারেন, একটা অ্যারো শো করবেন স্বাভাবিক, যে আপনি প্রথমে iOS থেকে কোথায় যাচ্ছেন, কাকুলিতে যাচ্ছেন। কাকুলি থেকে হচ্ছে ধরেন আরেকটা কিছু একটা নিলাম, এখান থেকে আপনার বাসায় যাচ্ছেন সেম। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার অ্যারোর কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, অ্যারো মানে হচ্ছে আপনি ফ্লোটা বুঝাচ্ছেন, আপনি ফ্লোটা বুঝাবেন কিভাবে, যে কোথা থেকে আপনি কোথায় যাচ্ছেন। সো এটার জন্য বেসিক্যালি আমরা অ্যারো ইউজ করি, এবং আরও এখানে অনেক ধরনের শেপস আছে, আপনি আপনার কাজের সুবিধা অনুযায়ী আপনি এগুলাকে ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এটা না, আচ্ছা এখন ধরেন আপনাকে যদি বলা হয় যে এটাকে কি বলা হয়, এই যে ইন্টারফেসটা আমি দেখছি এটাকে বলা হয় বেসিক্যালি একটা ওয়ার্কশিট, ঠিক আছে? এখন ধরেন আপনি এই ফাইলের মধ্যে আপনার BBA B&C এই ফাইলের মধ্যে আপনি আরেকটা ওয়ার্কশিট আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন পাশাপাশি, তাহলে কি হবে, আপনাকে আরেকটা ফাইল ওপেন করতে হবে, তাই না? বাট জিনিসটাকে আলাদা আলাদা ফাইল হয়ে গেল না আমাদের, বাট জিনিসটা যদি আমার একটা ফাইলের মধ্যে থাকে তাহলে এটা আমার ইজি হয়। তাহলে এটাকে বলা হচ্ছে কি, এটা একটা ওয়ার্কশিট, যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আরেকটা ওয়ার্কশিট ক্রিয়েট করতে চাই, আমি জাস্ট এখান থেকে ধরেন এই যে নিচে একটা প্লাস বাটন দেখছেন না, দেখেন এইটা কিন্তু এই শিটটা আমি এখানে নাম চেঞ্জ করতে পারবো, কিন্তু সে এটা হচ্ছে আপনার বেসিক, নাম চেঞ্জ করলাম, ঠিক আছে? আপনি যদি আরেকটা ওয়ার্কশিট ক্রিয়েট করতে চান তাহলে জাস্ট এখানে যে প্লাস আইকনটা আছে এটাতে ক্লিক করলে আরেকটা ওয়ার্কশিট ক্রিয়েট হবে। সো এরকম করে আপনি মাল্টিপল ওয়ার্কশিট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে আপনি ধরেন বেশি ক্রিয়েট করে ফেললাম, এটাকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে কি করবেন, আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করে দেখেন এখানে ডিলিট অপশন আসছে, তাই না? ইনসার্ট শিট আছে, ডিলিট আছে, রিনেম আছে। রিনেম মানে কি, আপনার যে নামটা আছে সেটাকে আপনি রিনেম করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন নামটাকে। আর ডিলিট অপশন হচ্ছে আপনি এই শিটটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা, এই প্লাস বাটনে ক্লিক করেও আপনি ওয়ার্কশিট অ্যাড করতে পারবেন, অথবা যে এক্সিস্টিং ওয়ার্কশিটটা আছে সেটার নামের উপর গেলে রাইট ক্লিক করলে দেখেন ইনসার্ট শিট নামে আরেকটা অপশন আসছে, এটাতে ক্লিক করে আপনি আরেকটা নতুন ওয়ার্কশিট আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, দেন এখানে আমি কোনো একটা যদি নাম চেঞ্জ করতে চাই আমি দিতে পারবো, সে নেম দিলাম। আচ্ছা, এখন আমরা এই শিটটাতে কিছু কাজ করি, সেটা হচ্ছে হোমে চলে গেলাম, এগুলো তো মোটামুটি দেখলেন। আরেকটা জিনিস হচ্ছে যে
আপনার এটা হচ্ছে কি, আপনার হচ্ছে জেনারেল, মানে আমাদের সেলগুলা কি টাইপে আছে, এটা হচ্ছে সেল টাইপ, ঠিক আছে। সেলগুলো আছে জেনারেল। জেনারেল বলতে কি, এখানে হচ্ছে আপনার শিওর নাম্বারও অ্যাকসেপ্ট করবে, এখানে হচ্ছে আপনার যে কোনো ফন্টও অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। জেনারেলে এখানে লেখা আছে কি নো স্পেসিফিক ফরম্যাট। যদি আপনি সে নাম্বারে চলে যান, 1 2 3 দিলেন, ঠিক আছে, দেখা যায় এখানে আপনি 1 2 3 দিলেন। দেখেন আমি আরেকবার এটা একটু দেখাই। আপনার এই সেলটা হচ্ছে কি জেনারেলে আছে। জেনারেল মানে ও সব ধরনের ফরম্যাটকেই ও অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, মানে জেনারেল। সো আপনি যদি এখানে একটা নাম্বার লেখেন, সে 1 2 3, এটা কি এই ফরম্যাটে আসবে, ঠিক আছে। এখন আমি B1 সেলটাকে নাম্বার ফরম্যাটে দিচ্ছি, ঠিক আছে, নাম্বার ফরম্যাটে। নর্মালি আমরা কি যখন কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পাই, সলিড একটা নাম্বার থাকলো, সে 5000 টাকা, 5000-এর পরে কি আসে, .00 আসে না, যেটা হচ্ছে আপনার অফিসিয়াল নাম্বার যেগুলো আর কি আমরা যেভাবে পাই আর কি ডকুমেন্টসে। তো এটা এই সেলটাকে আমি নাম্বার ফরম্যাটে রাখলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এটা জেনারেল ফরম্যাটে, দেখেন এটাতে ক্লিক করার পর এখানে জেনারেল আসছে, তাই না। এটাতে ক্লিক করলে জেনারেল আসছে, বাট এটাতে ক্লিক করলে নাম্বার আসছে, মানে আমি এটাকে নাম্বার ফরম্যাটে নিয়ে নিছি, মেন কথা, ঠিক আছে। সো এখানে যদি আমি একটা নাম্বার লিখি, সেম নাম্বারটাই যদি আমি লিখি, দেখেন 1 2 3, ও অফিসিয়াল ফরম্যাটে আসে, ঠিক আছে, একদম পারফেক্ট যে নাম্বার ফরম্যাট সেটাতে এটা আসে। আচ্ছা, এটাও কি জেনারেল ফরম্যাটে নেওয়া। হ্যাঁ, আমি যদি এটা কারেন্সি মানে কি, মানে ধরেন বিডিটি, ডলার, এগুলা, তাই না। আচ্ছা, সো কারেন্সিতে যদি দেই তাহলে এখান থেকে সে আমি 120, এটা কি টাকায় সেট করা আছে যেহেতু, সো এটা টাকাতেই আসছে, মানে এটা বেসিক্যালি কারেন্সির জন্য ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যাকাউন্টিংয়ের একটা ব্যাপার হচ্ছে কি, দেখেন আপনি যদি অ্যাকাউন্টিংয়ে ধরেন পজিটিভ কোনো ভ্যালু দিলেন, ঠিক আছে, এটা অ্যাকাউন্টিং করা নাই তো, পজিটিভ কোনো একটা ভ্যালু দিলেন। অ্যাকাউন্টিংও হচ্ছে আপনার এই কারেন্সি নিয়ে কাজ করে, বাট একটা ডিফারেন্স হচ্ছে এখানে এটা, যে আপনি এখানে পজিটিভ কোনো ভ্যালু দিলেন, সেটা কি আসলো, নর্মাল ইসেতেই আসলো, বাট আমি লেখার সময় যদি এটাকে একটা মাইনাস দিই, এটা ব্র্যাকেটে চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু বেসিক কিছু দেখি। ধরেন আমরা যদি কোনো একটা কিছুকে সাম করতে চাই, সামেশনের ক্ষেত্রে, ঠিক আছে, কারণ আমি কিছু ডেটা এখানে নিয়ে নিই, সে 1 2, আমি সিকোয়েন্সিয়ালি ডেটাটাকে জেনারেট করতে চাচ্ছি, ঠিক আছে, সিকোয়েন্সিয়ালি, মানে 1 আসবে, 2 আসবে, তারপর 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে, ঠিক আছে, এরকমভাবে জেনারেট করতে চাচ্ছি। এখন আমি যদি এরকম জাস্ট একটা করে সেল সিলেক্ট করি, 3, তারপর আরেকটা সেল 4, টাইম কনজিউমিং, রাইট। বাট আমি চাচ্ছি সিকোয়েন্সিয়ালি ডেটাগুলো জেনারেট করব একবারে। সো আমি এই ক্ষেত্রে কী করতে পারি, 1 লিখলাম, পরেরটাতে গিয়ে 2 লিখলাম, দেন জাস্ট কি করব, যেখান থেকে হচ্ছে আমি জেনারেশনটা স্টার্ট করতে চাচ্ছি, জাস্ট প্রথমটাতে গিয়ে ওটাতে ক্লিক করে, সরি, এই দুইটাকে জাস্ট ক্লিক করে দেখেন, যখন আমার কার্সারটা যখন এটার মধ্যে আছে তখন কি প্লাসটা দেখতে একরকম, তাই না। আমি যদি আমার কার্সারটাকে যদি এই কর্নারে নিয়ে আসি, তখন কিন্তু প্লাসের টাইপটা কি চেঞ্জ হয়ে গেল না। জাস্ট এই কর্নারে নিয়ে এসে নিচের দিকে জাস্ট ড্র্যাগ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার, মানে আপনি এটা আগে কি করছিলেন, ম্যানুয়ালি 1 2 3 4 এভাবে টাইপ করছিলেন, বাট এটা হচ্ছে আপনি মানে অটোমেটিক্যালি আপনার সবগুলো কি জেনারেট হয়ে গেল, ঠিক আছে। আপনি যদি এটাকে পাশাপাশিও যদি জেনারেট করতে চান, দুইটাকে সিলেক্ট করে যদি আপনি এভাবে ড্র্যাগ করেন, তাহলে আপনার পাশাপাশি এটা জেনারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা গেল।
আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা তো ফিক্স তাই না, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। জাস্ট জানুয়ারি লিখে আপনি যদি জাস্ট এখানে নিয়ে এসে আপনার কার্সারটা ধরবেন, আর হচ্ছে আপনার লেফট বাটন যেটা, হ্যাঁ, এটাকে ধরে জাস্ট আপনি যদি নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে বাকিগুলোও আপনার জেনারেট হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল এটার বিষয়। সো আচ্ছা, আমি কিছু ডেটা জেনারেট করে নিলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি যদি এটাকে যোগ করতে চাই, ধরেন আমি এটার সাথে এটাকে যোগ করতে, 10-এর সাথে 11 যোগ করতে চাই, তাই না। 10 আছে কত নাম্বার সেলে বলেন তো? 10 G3-তে আছে, তাই না। আর 11 আছে কততে? G4-এ আছে। আচ্ছা, এখন আমি হচ্ছে G4-এর সাথে G3-কে যোগ করতে চাই, ঠিক আছে। সো যখন আমরা কোনো কিছুকে সাম করব, বা একটা কমন ব্যাপার হচ্ছে যদি কখনো আমরা কোনো ফর্মুলা ইউজ করি বা কোনো একটা অপারেশন যদি করতে চাই, অবশ্যই সেটা আমরা কী করবো, আগে ইকুয়াল সাইনটা দিয়ে নিব, ঠিক আছে। ইকুয়াল, ঠিক আছে। তারপর ইকুয়াল সাইনটা দেওয়ার পর আমরা যা কিছু করব, আমরা যদি কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন বা যাই কিছু করতে চাই না কেন, আমরা সবার আগে ইকুয়াল সাইন দিব, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমরা এখানে কি সাম করছি, ইকুয়াল দিব, কারণ ইকুয়াল ছাড়া এটা জেনারেট হবে না, কারণ ইকুয়াল না দিলে এটা হচ্ছে অর্ডিনারি যে নাম্বার সেই হিসেবে কাউন্ট করবে। যখনই আপনি ইকুয়াল দিচ্ছেন ও ধরে নিচ্ছে যে আপনি এখানে কোনো একটা অপারেশন করছেন, ঠিক আছে। আচ্ছা, সো আমরা কি করব, যেহেতু আমার ফার্স্ট ব্র্যাকেট থাকবে, আচ্ছা, যেহেতু আমি হচ্ছে কার সাথে G3-এর সাথে G4-কে যোগ করতে চাচ্ছি, তাই না, মানে 10-এর সাথে 11-কে, তো 10 আছে কত G3-তে, আর 11 আছে হচ্ছে G4-এ। তাহলে আমি কি করব, এখানে আমি লিখবো হচ্ছে G3 যোগ হচ্ছে G4, ঠিক আছে। জাস্ট এন্টার দিলে আপনার ভ্যালিউটা ক্রিয়েট হলো, ঠিক আছে। আচ্ছা, এটা কি বুঝতে পারছি? মানে আমরা যদি কোনো সেলের সাথে কোনো সেলকে যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, ইকুয়াল দিয়ে যেই সেলের সাথে আমরা যোগ করতে চাচ্ছি সেইটাকে আমরা জাস্ট প্লাস করে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আপনাকে বলা হলো আপনি এই যে 12-কেও যোগ করবেন, তাহলে 12 সেল নাম্বার কত? G5 হবে, তাই না। আচ্ছা, এন্টার দিলে 33 আসলো, ফাইন। এখন কথা হচ্ছে এখানে তো এই কয়টা ডেটা আছে, এই কয়টা ডেটা নিয়ে কাজ করতে বেশি সময় লাগবে না। যখন আপনার কাছে অনেক হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থাকবে, আপনি বারবার যদি ম্যানুয়ালি এরকম করে জাস্ট ওই সেল নাম্বারগুলো দিয়ে দিয়ে আপনি কতক্ষণ আপনি প্লাস 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 করবেন, এটা একটা টাইম কনজিউমিং না। আচ্ছা, সো এটার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি এখানে একটা ফর্মুলা ইউজ করবেন, ঠিক আছে। সরি, এখানে আপনি একটা ফর্মুলা ইউজ করবেন। ফর্মুলাটা কি, আমরা এখানে কি করছি, সাম করছি। তাহলে সাম করলে যখন আমরা সাম করব তখন আমরা ইকুয়াল দিয়ে কি লিখব, সাম। এই দেখেন সাম চলে আসছে, ঠিক আছে, সাম আসছে। এখন আমরা যদি চাই যে আমরা G3-এর সাথে G3, G4, G5-কে আমরা যোগ করতে চাচ্ছি, তাহলে কি করব, আমরা G3 থেকে তো শুরু, তাই না। G4-এ ক্লিক করব, ক্লিক করে জাস্ট কার্সারটাকে G5 পর্যন্ত নিয়ে আসবো। দেখেন অটো সিলেক্ট করে নিচ্ছে G3:G5। যখন আপনি এভাবে সাম ফর্মুলা সাম ফাংশনটা ইউজ করে যখন যোগ করবেন তখন আপনার মাঝখানে কোলন জেনারেট হবে, আর যখন আপনি ম্যানুয়ালি যোগ করবেন তখন আপনি কি করছেন, প্লাস 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 দিয়ে যোগ করছেন, ঠিক আছে। জাস্ট আপনি তাহলে G3 যোগ G7 তখন ওইটা এইভাবে করে করতে হবে। বাট যদি আপনি পুরো একটা কলামকে যদি যোগ করতে চান তখন হচ্ছে আপনি এরকম করে মানে জাস্ট ওই রেঞ্জটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন, ঠিক আছে।
ওকে, এটা হচ্ছে আমরা ফর্মুলা ইউজ করে করলাম। আচ্ছা, এখন ধরেন আপনি এই যে পুরা যত নাম্বার আছে সবগুলাকে আপনি একসাথে যোগ করতে চাচ্ছেন, তাই না? মানে G3 থেকে আপনার G9 পর্যন্ত, আচ্ছা G3 থেকে G8 পর্যন্ত, ঠিক আছে? তাহলে আপনি এটা এখানে ম্যানুয়ালিও লিখতে পারেন যে G3:G8। দেখেন পুরা এরিয়াটাকে কিন্তু ও কিন্তু সিলেক্ট করে ফেলছে, তাই না? এন্টার দিলে আপনার টোটালটা সাম হয়ে বের হবে। অথবা হচ্ছে আপনি জাস্ট এটাকে এভাবে করে ড্র্যাগ করেও নিতে পারেন। ড্র্যাগ করে নিলেও এটা অটো হচ্ছে এরিয়াটা সিলেক্ট করে ফেলে, তখন জাস্ট এন্টার দিলে আপনার ধরেন আপনাকে যদি কখনো জিজ্ঞাসা করে যে আপনি এই কথা বললেন না, এখানে কত আছে? G3 থেকে G8 আমরা যোগ করেছি, তাই না? এই যে কথা বলবেন না, পিছনে যারা আসছেন, এখানে আমরা কি করছি? G3 থেকে G8 যোগ করেছি। সো আমরা এই ফর্মুলাটা কিভাবে লিখতে পারি? G3 থেকে G8, তাই না? এভাবে লিখতে পারি। আচ্ছা, আচ্ছা আমরা যদি মাল্টিপ্লাই করতে চাই কোনো একটা সেলের সাথে, আচ্ছা সেই ক্ষেত্রে আমরা কি কোন ফর্মুলাটা বা কোন ফাংশনটা ইউজ করব? প্রোডাক্ট ইকুয়াল দিয়ে আমরা লিখব হচ্ছে, এই দেখেন প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে? প্রোডাক্ট। আচ্ছা ধরেন আমি হচ্ছে G3 এর সাথে G4কে আমি হচ্ছে মাল্টিপ্লাই করতে চাই। সো জাস্ট একইভাবে এরিয়াটা সিলেক্ট করব, ক্লোজিং ব্র্যাকেট দিব, দেন জাস্ট এন্টার দিব, ঠিক আছে? অথবা যদি আমি পুরো এরিয়া সবগুলো ডেটা নিয়ে কাজ করতে চাই তাহলে পুরাটা সিলেক্ট করব, দেন জাস্ট এন্টার দিব, ঠিক আছে? সো প্রোডাক্ট যখন আপনাকে মাল্টিপ্লাই করতে বলবে তখন যে ফর্মুলাটা ইউজ করবেন সেটা হচ্ছে প্রোডাক্ট। যদিও সব বড় হাতের, ছোট হাতে লিখতেছি। আচ্ছা যদি আমাকে ডিভাইড করতে বলে, দেখেন ডিভিশনের ক্ষেত্রে কি, ডিভাইডটা তো আমরা ধরেন কোনো একটা পার্টিকুলার ডিজিটের সাথে কোনো একটা পার্টিকুলার ডিজিটকে ডিভাইড করি। সো ডিভাইড বলেন আর সাবট্র্যাক্ট বলেন, এই দুইটাই হচ্ছে ম্যানুয়ালি করব, কারণ সাবট্র্যাক্ট বলেন বা আপনি ডিভিশন বলেন, আপনি পার্টিকুলার কোনো একটা কিছুর সাথে পার্টিকুলার কোনো একটা কিছুকে আপনি ডিভাইড করছেন অথবা সাবট্র্যাক্ট করছেন, তাই না? সো সেই ক্ষেত্রে আপনার ইকুয়াল দিব। ধরেন আপনি হচ্ছেন এখানে একটা আমরা ছোট্ট একটা নাম্বার নিই, যে কোনো একটা নাম্বার, সে 5, সরি 5 দিলাম, ঠিক আছে? আমরা ডিভাইড করতে চাচ্ছি কার সাথে বলেন তো, কার সাথে কাকে? ধরেন আমি 10 দিয়ে 5কে ভাগ করব, তাহলে এটা আমি কিভাবে লিখতে পারি? G3 divided by H3, তাই না? তাহলে হচ্ছে G3 divided by H3, ঠিক আছে? না না, আমি যেটা করছি, যে মানে
যে এক্সিকিউশনগুলো করছি সেটার নামটা হচ্ছে জাস্ট পাশে লিখতেছি, এটা হচ্ছে নাম, এটা তো আপনার ইয়া না, ফর্মুলা না। ফর্মুলাটা আমরা এই যে এখানে অ্যাপ্লাই করছি, দেখেন এখানে সামের ফর্মুলা, এখানে মাল্টিপ্লিকেশনের ফর্মুলা, ঠিক আছে? যেটা যেটা করছি সেটার নামটা শুধু পাশে লিখছি, দ্যাটস ইট, বোঝার জন্য যে আমরা কাজটা অ্যাকচুয়ালি কী করলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে সে আমরা যদি সাবট্র্যাক্ট করতে চাই, সেই ক্ষেত্রে একই রকমভাবে ইকুয়াল সাইন দিব। ধরেন আমি G3 এর সাথে H3 কে সাবট্র্যাক্ট করতে চাই, ঠিক আছে? তাহলে G3 মাইনাস H3 সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? যদি আমরা মিস একবার ফুল কলাম করতে যাই তাহলে সাম তারপরে হচ্ছে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর পুরোটা টেনে করে ফেলবো। হ্যাঁ, যদি আপনাকে বলা হয় যে পুরাটা নিয়ে করবেন তাহলে আপনি যতটুকু পর্যন্ত আপনাকে চাচ্ছে ততটুকু পর্যন্ত আপনি ড্র্যাগ করে টেনে ওইটাকে জাস্ট এরিয়াটা সিলেক্ট করবেন। মাইনাসের ক্ষেত্রে তো ওইটাই বললাম, ধরেন মাইনাস তো আপনাকে বলবে না যে আপনি পুরাটার সাথে পুরাটার মাইনাস করেন, যোগটা তো আমরা একসাথে করতে পারি। মাইনাসটা কি 1/1 হয় না? ধরেন 1-এর সাথে 2, দেন তো 2-এর সাথে 3, বাট যোগটা কি আমরা একসাথে যোগ করে ফেলতে পারি। যার কারণে যখন যোগের ক্ষেত্রে করি তখন আমরা হচ্ছে ফর্মুলা ইউজ করতে পারি, বা প্রোডাক্টসের ক্ষেত্রে মানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করতে পারি। বাট আপনি ডিভিশন বলেন বা আপনি হচ্ছেন গিয়ে সাবস্ট্রাক্ট বলেন, মানে হচ্ছে মাইনাস করা বলেন, এগুলো একটার সাথে ইন্ডিভিজুয়ালি এক একটা হচ্ছে, যার কারণে আমরা তখন একটা একটা ধরে ধরে করব, ঠিক আছে? প্রোডাক্ট ফাংশনটা ইউজ করব, দেন এরিয়াটা সিলেক্ট করব যে কতটুকু আমরা করতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই যে সামের যে ফর্মুলাটা দেখালাম না, এটাকে বেসিক্যালি বলা, সামের যে ফর্মুলাটা দেখালাম, ঠিক আছে, এটাকে বেসিক্যালি বলে হচ্ছে অটো সাম ফর্মুলা, যেটা হচ্ছে আমরা যে ফাংশন ইউজ করে যেটা করলাম, সাম ফাংশন ইউজ করে, এটাকে বলা হয় হচ্ছে অটো সাম ফর্মুলা। আর যেটা হচ্ছে ম্যানুয়ালি করলাম, দেখেন এটা যোগ এটা যোগ এটা, এটাকে বলা হয় ম্যানুয়াল সাম, ঠিক আছে? আর যেটা আমরা ফাংশন ইউজ করে করলাম, আচ্ছা এটা সরি, যেটা আমরা ফাংশন ইউজ করে করলাম, দেখেন এটাকে বলা হয় বেসিক্যালি অটো সাম। আচ্ছা, আচ্ছা এটা গেল সাম, সাবট্রাক্ট, আর কি ছিল? কয়টা বাজে? 11:04 বাজে, আরও কিছু দেখাতে পারবো। আচ্ছা, যদি আপনি আপনার এই কয়টার মধ্যে মিনিমাম নাম্বার কোনটা সেটা যদি বের করতে চান, মিনিমাম, তাহলে যে ফাংশনটা ইউজ করবে সেটা হচ্ছে মিন ফাংশন। মিনিমামের জন্য মিন ফাংশন ইউজ করবেন। দেন আপনি যতটুকুর মধ্যে আপনার মিনিমাম সংখ্যা কোনটা সেটা বের করতে চাচ্ছেন, ধরেন আমি এখান থেকে এই পর্যন্ত এইটুকুর মধ্যে মিনিমাম কোনটা সেটা বের করতে চাচ্ছি, তো জাস্ট এরিয়াটা আমি সিলেক্ট করব। দেখেন এরিয়া অলরেডি সিলেক্ট হয়ে গেছে, সরি, জাস্ট এরিয়াটা ধরে সিলেক্ট করব, ঠিক আছে? ওকে, আচ্ছা এইটুকুর মধ্যে মিনিমাম কোনটা সেটা কিন্তু চলে আসছে। 10, 11, 12, 13, 14, 15 ছিল। না না, মিনিমাম ধরেন আপনি কোনো একটা সাবজেক্টে 5 মার্কস পেয়েছেন, হ্যাঁ, কোনটাতে পেয়েছেন হচ্ছে 10, কোনটাতে পেয়েছেন 11, 20, তাহলে 5, 10, 20। আপনাকে যদি বলা হয় সব থেকে কম কোনটাতে পেয়েছেন, সব থেকে কম কোন নাম্বারটা? 5। তো আমরা বেসিক্যালি এটাই বের করছি যে আমার এই সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা কোনটা, মিনিমাম সংখ্যা কোনটা আর কি, ঠিক আছে? আর যখন ম্যাক্সিমাম বের করব তখন হচ্ছে কোন ফাংশন ইউজ করব? ম্যাক্স, ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমি যে এরিয়াটা সিলেক্ট করতে চাচ্ছি,
সিলেক্ট করে জাস্ট সরি এন্টার করলে আপনার হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম যে নাম্বারটা সেটা বের হয়ে গেল। দেখেন 10, 11, 12, 13, 14, 15, ম্যাক্সিমাম ছিল কত? 15। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, সাবট্রাক্টের ফর্মুলা হচ্ছে আপনি যেটার সাথে যেই সেলের সাথে যেই সেলটাকে সাবট্রাক্ট করতে চাচ্ছেন সেই সেলের নামটা দিবেন মাইনাস যেটা দিয়ে সাবট্রাক্ট করতে চাচ্ছেন। আচ্ছা আমি আরেকটা দেখাই। হ্যাঁ, আচ্ছা তো এখানে ওয়েট 6 ওকে, এখন আচ্ছা আমরা একটু কথা না বলি প্লিজ। ওর মাথায় একটা বাড়ি মারেন। আচ্ছা আমরা যদি কোনো একটা পার্টিকুলার কোনো একটা জায়গাকে যদি হাইলাইট করতে চাই বা বক্স আকারে সেপারেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি দেখেন এখানে একটা অপশন আছে, দেখেন বটম বর্ডার বা বর্ডার নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? আমি যেখানে কার্সারটা দিয়ে রাখছি ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। দেখেন বটম বর্ডার দিলে আমি একটা এরিয়া সিলেক্ট করছি, সেটা তো দেখতে পাচ্ছেন তাই না? আমি চাচ্ছি এখানে একটা বর্ডার দিতে। তাহলে আমি যদি বটম বর্ডার অপশনটা সিলেক্ট করি তাহলে শুধু ওই এরিয়ার বটম যে লাইনটা সেখানে শুধু বর্ডার ক্রিয়েট হবে। ঠিক আছে, এই দেখেন দেখতে পাচ্ছেন বটমে। আচ্ছা এখন আমি আবার সিলেক্ট করলাম, আমি যদি টপ বর্ডার দিই তাহলে শুধু টপে হচ্ছে বর্ডারটা আসবে, বটমেও দেওয়া ছিল দ্যাটস ওয়াই বটমেও আসছে। আচ্ছা আর আমি যদি পুরাটাতে যদি বর্ডার দিতে চাই অল বর্ডার, ঠিক আছে, তাহলে পুরাটা বর্ডার চলে আসলো। ঠিক আছে, যদি আমি শুধুমাত্র সে চারপাশে যদি বর্ডার রাখতে চাই, দেখেন আউটসাইড বর্ডার। ঠিক আছে, জাস্ট আউটসাইডই বর্ডারটা আসছে। ঠিক আছে, আচ্ছা সো আমি চাচ্ছি যে সবগুলোতেই আমার বর্ডার থাকবে, সো আমি হচ্ছে অল বর্ডার সিলেক্ট করলাম। আচ্ছা আচ্ছা আমি এই তিনটা কলামে যোগ করব। ঠিক আছে, যে তিনটা কলাম আমি জেনারেট করলাম, প্লিজ কলামের যদি নাম দেই C1 C2 C3 দিলাম। আচ্ছা এখানে দেখেন, একটু দেখেন কলামে লেখাগুলো রাইট অ্যালাইনমেন্টে আসছে তাই না? আমি কিন্তু চাইলে অ্যালাইনমেন্টও হচ্ছে চেঞ্জ করতে পারি। এই দেখেন এই যে তিনটা অপশন দেখছেন না, এই তিনটা হচ্ছে, এটা হচ্ছে দেখেন অ্যালাইন। আমি কিছু জানি না, যদি আপনাদের এক্সামে আসে আমার কিছু করার থাকবে না। সো যাদের কনসেন্ট্রেট করা তারা কনসেন্ট্রেট করেন। ঠিক আছে, এই এতটুকু আমি বলতে পারি। আচ্ছা
সো এখানে হচ্ছে কি সবগুলো কি লেফটে আছে না লেখাগুলা, আমি যদি এটাকে মিডলে আনতে চাই আমি মিডলে আনতে পারবো। এই দেখেন এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে, এটাকে বলে সেন্টার অ্যালাইনমেন্ট। আমি যদি রাইটে আনতে চাই তাহলে এটা রাইট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। সো আমি এটাকে সেন্টারে রাখতে চাই, সেন্টারে রাখলাম। যেহেতু এই তিনটা হচ্ছে কলাম, কলাম একটু সুন্দর করে আমি যদি বর্ডার দেই, সে কোনটা ভালো লাগে বলেন তো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সো আমি হচ্ছে এই তিনটা কলাম মানে তিনটা কলামকে যোগ করব, সাবট্রাক্ট করব, এটার মাল্টিপ্লিকেশন বের করব, এটার ডিভিশন বের করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কলাম বেশি হয়ে গেছে যেহেতু প্রাইমারি দেখাচ্ছে, একটা ডিলিট করি। আচ্ছা, C3 আর C2। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি যদি অটোসাম ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে ইকুয়াল দিয়ে কি লিখব, সাম করতে চাচ্ছি, তাহলে কোন ফর্মুলা ইউজ করব? সাম। আপনি এটাতে ক্লিক করলে ফার্স্ট ব্র্যাকেট এমনি চলে আসবে। তারপর হচ্ছে জাস্ট এরিয়াটা মানে যেখান থেকে আমি সামটা করতে চাচ্ছি এটা সিলেক্ট করে জাস্ট এটাকে ড্র্যাগ করব, এরিয়া সিলেক্ট করব, ঠিক আছে, হয়ে গেল, ডান। হ্যাঁ ডান। এবার বাকিগুলো আমি এভাবে করতে পারি, তাই না? আচ্ছা, এগুলো সাবট্রাক্টটা একটু দেখি। হ্যাঁ, সাবট্রাক্টটা দেখি। সাবট্রাক্টের ক্ষেত্রে কি ছিল, এটা তো আমরা ম্যানুয়ালি করব, তাই না? মানে কত জি না, মানে এখানে কত নাম্বারে আছে? G3-তে H3। ওকে, প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন আর কি। দেখেন এটা হচ্ছে আমার কি চলে আসছে, এটা কিন্তু পাশের সেলে চলে যাচ্ছে, তাই না, মাল্টিপ্লিকেশনটা। সো এটাকে দেখে আমি র্যাপ টেক্সট করে দিতে পারি, ঠিক আছে। যেহেতু এটা বাজে দেখাচ্ছে, আমি চাইলে হচ্ছে আমার সেলটাকে একটু এক্সটেন্ড করলে দেখেন চলে আসলো, ঠিক আছে। এখানে হচ্ছে আমার লেখাটা কি লোয়ার অ্যালাইনমেন্টে আছে, তাই না? আমি চাইলে এটাকে সিলেক্ট করে, এই দেখেন বলছিলাম না, আমি যদি মিডলে রাখতে চাই, মানে এটা হচ্ছে আপনার উপর দিক থেকে, কলামের দিক থেকে আর কি। আমি এটাকে উপরেও রাখতে পারি, এটাকে মিডলেও রাখতে পারি, এটাকে নিচেও রাখতে পারি, যাই হোক উপরে রাখলাম। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কোন ফাংশনটা ইউজ করি? প্রোডাক্ট। আর ফর্মুলাটা কীরকম? জাস্ট এরিয়াটা সিলেক্ট করব, তাই না? আমি যদি সামের এই অংশটাকেও যদি নিতে চাই তাহলে এইটুকু দেখা যায়। আচ্ছা, G3 থেকে G3 মাইনাস H3, তাই না? আচ্ছা, মানে আমি যদি ধরেন এই সামের এই অংশটুকুকেও যদি নিতে চাই, ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত ড্র্যাগ করবো, ঠিক আছে। এই আমি এইটুকুই নিলাম 50, ঠিক আছে। ডিভিশনের ক্ষেত্রে G3 মাইনাস G3 ডিভাইড H3। আচ্ছা, এবার কথা হচ্ছে আপনি এটারটা তো করলেন, তাই না? বাকিগুলোরটাও তো করতে হবে, তাই না? আপনি একটা কাজ করতে পারেন, আপনি যে প্রথম যে সামটা যে বের করলেন, তাই না, একটু কথা শোনেন। প্রথম যে সামটা আপনি বের করলেন এটা তো জেনারেট হলো, তাই না? এখানে কিন্তু ফর্মুলাটা কিন্তু অটো সেট হওয়া। আপনি জাস্ট করবেন কি প্রথম সাম যেটা বের করলেন সেটাতে ক্লিক করবেন, সেটা একদম দেখেন লেফট রাইটের একদম বিলোতে আসবেন,
এটাকে ধরে জাস্ট কার্সারটা ধরে জাস্ট টান দিবেন নিচে, সবগুলার সাম জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও জাস্ট কার্সারটাকে এই যে কর্নারে নিয়ে আসবেন, ড্র্যাগ করবেন নিচে, বাকিগুলোরটাও জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা সবগুলা 5 আসছে, আমি জাস্ট এটা একটু যদি চেঞ্জ করে দিই, সেম এটাকে যদি 7 করে দিই, দেখেন এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার এটা নাম্বারটা চেঞ্জ হয়ে গেল। এটাকে যদি সে আমি 15 করে দিই, দেখেন এটা অটোমেটিক্যালি হচ্ছে আপনার কি ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রেও ঠিক একই রকম মাল্টিপ্লিকেশন, সরি ডিভিশন। ঠিক আছে, আচ্ছা যদি আপনি বের করতে চান যে আপনার এখানে কয়টা সংখ্যা আছে, এখানে কয়টা আছে দেখেন তো, 1 2 3 4 5 6, 6টা না? আপনি বের করতে চাচ্ছেন যে আপনার এই কলামে কয়টা সংখ্যা আছে। হ্যাঁ, তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যে ফর্মুলাটা ইউজ করতে পারেন সেটাকে বলা হচ্ছে কাউন্ট ফর্মুলা। হ্যাঁ, ফাংশনটার নাম হচ্ছে কাউন্ট, আর ফর্মুলা যেটা আমরা ইউজ করব সেটাকে বলা হয় কাউন্ট ফর্মুলা। ঠিক আছে, সেম একইভাবে ইকুয়াল সাইন দিবেন, কাউন্ট লিখবেন, লিখলেন যেই এরিয়াটার মধ্যে আপনি কাউন্টিংটা করতে চাচ্ছেন, ধরেন আমি এখান থেকে এইটুকু পর্যন্ত আমি বের করতে চাচ্ছি এখানে আমার কয়টা সংখ্যা আছে। ঠিক আছে, আমরা জানি গুনতে পারছি তাই না, যে কয়টা আছে 6টা, বাট এখানে যদি আপনি কলামটা ধরেন 200 300 বা আনকাউন্টেবল, মানে আপনি কাউন্ট করতে পারতেছেন না, তখন আপনি কি করতে পারেন, এই যে কাউন্ট ফর্মুলাটা ইউজ করে জাস্ট ড্র্যাগ করবেন, সিলেক্ট করে এন্টার দিবেন। ঠিক আছে, আচ্ছা ধরেন এইখানে এই কলামে আমার কয়টা সংখ্যা আছে এটা আমি বের করতে চাচ্ছি। ঠিক আছে, ঠিক একইভাবে কি লিখব, কাউন্ট, আমি কিন্তু এই কলাম না, কিন্তু এই কলামে এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি লিখি, যে সাপোজ হচ্ছে G3 কোলন G4, অনেক টাইম লাগবে তাই না? তো আমি যেটা করব কি, জাস্ট ধরে ড্র্যাগ করলাম। ঠিক আছে, G3 থেকে G15 আমার সিলেক্ট হলো, এন্টার দিব, টোটাল 13টা। ঠিক আছে, এটা হচ্ছে কাউন্ট। সো কাউন্টের ক্ষেত্রে কোন ফর্মুলাটা হবে, ঠিক আছে, বা যে রেঞ্জটা আপনি নিতে চাচ্ছেন ওই রেঞ্জটাকে আপনি সিলেক্ট করবেন। সো এটার ক্ষেত্রে ছিল কি G3 থেকে G15 মেবি, তাই না? আচ্ছা, কাউন্ট হচ্ছে ফার্স্ট সেল মানে আপনি যেই সেল থেকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন এবং যেই সেল পর্যন্ত আপনি কাউন্টিংটা রাখতে চাচ্ছেন ওই সেল পর্যন্ত, আর নিচে হচ্ছে এইটার এক্সাম্পল হিসেবে দেওয়া। ঠিক আছে, G3 থেকে আমরা G15 পর্যন্ত আমরা সেলটাকে নিয়েছি, মানে রেঞ্জটাকে নিয়েছি আর কি। আচ্ছা, আরেকটা ছোট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে হ্যাঁ, ইফ আমরা করি না, কন্ডিশন দেই না, যদি এটা এরকম হয় তাহলে এটা এরকম হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ইফ। ঠিক আছে, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি,
ইফের জন্য যখন আমরা কোনো কিছু কন্ডিশন দিতে যাব, মানে ইফ ফাংশনটা ইউজ করব, তখন বেসিক্যালি আমরা কোন ফর্মুলা ইউজ করব? ইফের, ঠিক আছে, বা কোন ফাংশন ইউজ করবো? ইফের। সো অ্যাজ ইউজুয়াল যেহেতু আমরা এটা ফর্মুলা ইউজ করছি, আমরা কি করব? ইকুয়াল সাইন দিব, ইফ লিখব। আচ্ছা, এখন আমি বের করতে চাচ্ছি যে আমার, আচ্ছা পিছনে কথা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা এটার এটা একটু দেখি, আচ্ছা এটা দেওয়া নেই, সমস্যা নেই। আচ্ছা ইফের কাজটা কি? বেসিক্যালি কন্ডিশন নিয়ে কাজ করে, তাই না? তার মানে আপনাকে একটা কন্ডিশন এখানে ইনিশিয়েট করতে হবে। সো আমি বের করতে চাচ্ছি সে এটা কত, G3তে যে ভ্যালুটা আছে সেটা 2 এর থেকে বড় কিনা। যদি 2 এর থেকে বড় হয় তাহলে ও একটা রেজাল্ট দিবে, যদি 2 এর থেকে ছোট হয় তাহলে একটা রেজাল্টও জেনারেট করবে। আচ্ছা ধরে নিলাম যে সে G3, হ্যাঁ, G3 if G3 is less than 2 হয়, G3 যদি 2 এর থেকে যদি ছোট হয় তাহলে আমাকে ও কি রিটার্ন করবে? কমা দিব। G3 যদি 2 এর থেকে ছোট হয় তাহলে ও আমাকে রিটার্ন করবে হচ্ছে ওকে, ঠিক আছে। আর যদি বড় হয় তাহলে ও আমাকে রিটার্ন করবে নট ওকে, ঠিক আছে, নট ওকে। দেন আমি কি করলাম? আমার কন্ডিশনটা লিখলাম যে G3তে কি আছে বলেন তো? G3তে আছে হচ্ছে 10, তাই না? তাহলে 10 যদি 2 এর থেকে যদি ছোট হয় তাহলে ও আমাকে কি লিখবে? ওকে দিবে, ওকে রিটার্ন করবে। আর যদি বড় হয় তাহলে নট ওকে রিটার্ন করবে, তাই না? আচ্ছা এটা আমি একটু হ্যাঁ, ইনভার্টেড কমার ব্যাপারটা হচ্ছে যখন আপনি নাম্বার লিখবেন, ধরেন আমি যদি এখানে লিখতাম 0 or 1 বা যে কোনো নাম্বার, তাহলে আপনার এই ইনভার্টেড কমাটা দেওয়া লাগতো না। বাট যেহেতু হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যালফাবেট, মানে এটাকে বলা হয় স্ট্রিং, স্ট্রিং বা অ্যালফাবেট যেটাই বলি না কেন, সেটার জন্য যখন এরকম অ্যালফাবেট বা স্ট্রিং আসবে তখন হচ্ছে আপনাকে ইনভার্টেড কমা দেওয়া লাগবে, ঠিক আছে, ঠিক আছে। সো এই ধরনের কিছু যদি আসে, ধরেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই সাম ফর্মুলাটা কেন ইউজ করা হয়, কিসের জন্য? সামের আরেকটা সিনোনিম হচ্ছে অ্যাডিশন। আপনি কি বলবেন যে টু অ্যাড সাম সেল, আমরা কি সেলেরই তো যোগ করতেছি, তাই না? টু অ্যাড সাম সেল। যদি আপনাকে যে সাবট্রাক্ট কেন ইউজ করা হয়? টু সাবট্রাক্ট টু সেল, 2 or more সেল, ঠিক আছে, এরকম। আচ্ছা আপাতত আজকে এইটুকু পর্যন্তই থাক, আমরা বাকিগুলো হচ্ছে মিডের পরে দেখব এবং প্র্যাকটিক্যাল কিছু ইমপ্লিমেন্টেশনেও যাব, মানে আপনারাও করতে পারবেন ল্যাবে। আজকে পর্যন্ত আপনাদের ফাইনাল। আরেকটা জিনিস, এই যে প্রত্যেকটা কাজ যখন করছেন, ঠিক আছে, মাইক্রোসফটের এটা হচ্ছে ও নিজে অটো সেভ করে নেয় সব কিছু, বাট স্টিল আপনারও তো একটা রেসপন্সিবিলিটি আছে, আপনি কিন্তু বারবার সেভ করবেন। সেভ কীভাবে করবেন? Ctrl+সেভ। আপনার আপনি যখন সাপোজ যদি কখনো কোনো ডিভাইস পান, বারবার সেভ করবেন কীভাবে? Ctrl+সেভ। এটা আপনার রেসপন্সিবিলিটি ইন কেস আপনার যদি পাওয়ার গন হয়ে যায়। এখন যেটা হয় কি, আপনার মাইক্রোসফটের যে কোনো হচ্ছে আপডেটেড ভার্সনে ওরা প্রিভিয়াসটাকে ওরা ধরে রাখে। আপনি যখন পরে সাপোজ আপনি যদি পরবর্তীতে যখন ওপেন করবেন এরকম আসে যে আপনার প্রিভিয়াস ডকুমেন্টটা আসে যেটা আপনি সেভ করতে চান কি চান না, বাট স্টিল এটা আপনার সেফটির জন্য আপনি বারবার অটো সেভ দিবেন, মানে নিজে থেকে সেভ। Ctrl+S, ঠিক আছে। আচ্ছা Ctrl+S, আচ্ছা দেখেন আপনাদেরকে বলছিলাম না যে যখন আপনি আপনার এক্সেলের ফাইলটা যখন অন করবেন তখন নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি আপনার প্রিভিয়াসলি কাজ করা। সো এখানে দেখেন এইমাত্র এটা নিয়ে কাজ করছি।
সো এটা আসছে অ্যান্ড এই যে আপনার ডকুমেন্টস, ঠিক আছে, 2টা শিট, 2টা ওয়ার্কশিট নিয়ে কাজ করছি আজকে, ঠিক আছে, 2টা ওয়ার্কশিট ক্লোজ করে দিলাম। আচ্ছা, রেকর্ডিংটা অফ করতে পারেন।